নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের মনটা ভালো করার অনুষ্ঠান। আসলে একজন চিকিৎসকের অনুষ্ঠানের সাথে মন ভালো হওয়ার কি সম্পর্ক? ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। যখন আপনি সুস্থ থাকবেন তখন আপনি সব থেকে বেশি আনন্দে থাকতে পারেন। যখন আপনি সুন্দর থাকবেন তখন আপনি আরো বেশি ভালো থাকতে পারেন। তাই আপনার ভালো থাকা, আপনার মন ভালো করার জন্য কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের একটা বড় অবদান রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যাকে নতুন করে কোনো নতুন ভূমিকার মোড়কে মোড়ার প্রয়োজনীয়তা নেই, কারণ এখন আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই চিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। কেন এত স্পেশাল, কি আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, সবটা এখন আমাদের জানার আওতার মধ্যেই কিন্তু পড়ে। তবু প্রত্যেকদিন নতুন বন্ধুদের সংখ্যা কিন্তু বাড়ছে, তাই আমাদেরও দায়িত্ব বর্তায় যে তাদের জন্য এনবিপি কে নিয়ে একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়া। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণভাবে আপনি পেয়ে যাচ্ছেন আয়ুর্বেদ ট্রিটমেন্ট, পেয়ে যাচ্ছেন একগুচ্ছ অভিজ্ঞ সার্টিফাইড চিকিৎসক, পেয়ে যাচ্ছেন অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন, তার পাশাপাশি থাকছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। এই সবকিছুর মধ্যে থেকে শুরু হচ্ছে আপনার ট্রিটমেন্ট। এবং কি রোগের ট্রিটমেন্ট পাচ্ছেন? অবশ্যই বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবং অবশ্যই এখানে হচ্ছে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি আসবেন আপনার সমস্যা নিয়ে এবং আপনি কতটা অসুস্থ তারও যেরকম রিপোর্ট করা হবে, আপনার মেডিসিন খাওয়ার পর কতটা আপনি সুস্থ হলেন তারও একটা রিপোর্ট করা হবে। এবং এই রিপোর্ট প্রমাণ করবে যে ধীরে ধীরে আপনি সুস্থতার দিকে এগোচ্ছেন। কোনো যন্ত্রণার ব্যাপার নেই, কোনো কষ্টের ব্যাপার নেই, একদম আরামদায়ক একটা ট্রিটমেন্ট। পঞ্চকর্মা ডিপার্টমেন্ট নিয়ে অনেকের একটা টেনশন কাজ করে, যেখানে কি আমার কোনো ব্যথা অনুভব করতে হবে, একদম না। পঞ্চকর্মার থেকে আরামের, আনন্দের আর কিছু হতে পারে না। সে কারণে যারা পঞ্চকর্মা নেন তারা কিন্তু আনন্দে ঘুমিয়ে পড়েন বা আরামে ঘুমিয়ে পড়েন। আর এরকম একটা আরামদায়ক ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু আমরা পাই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কলকাতা এবং হাওড়া থেকে শুরু করে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় শহরে, এমন কোনো শহর নেই, এমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নেই যেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি। তার পাশাপাশি কিন্তু আপনারা দূরের যেমন ত্রিপুরা, আসাম, সর্বত্র কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। এমনকি দিল্লিতেও কিন্তু রয়েছে এনবিপি চেম্বার। তো সব রকম বিষয় নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করি। আপনাদের কোনো সমস্যা থাকলেও আপনারা সরাসরি ফোন করতে পারেন, কথা বলতে পারেন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং সব থেকে যেটা যে বললাম আমাদের মনকে আনন্দ দেয় সেটা হচ্ছে আমাদের সৌন্দর্য। আর আমাদের সৌন্দর্য মানে টানা টানা চোখ, ঠিকালো নাক না, বর্তমানে সেই সংজ্ঞাটা একদম কিন্তু ভুল। বর্তমানে সংজ্ঞাটা বদলে গেছে। আপনার গায়ের রং কালো হতে পারে, কিন্তু তার মধ্যেও আপনি সবার থেকে বেশি সুন্দরী হতে পারেন। অর্থাৎ ভালো রাখতে হবে আপনার চেহারার গঠনকে, ভালো রাখতে হবে আপনার স্কিনকে, আপনার ইন্টারনাল সমস্যাগুলো থেকে আপনাকে মুক্ত রাখতে হবে। আমাদের বৃহত্তম অর্গান স্কিন, এবং স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা আসে। তার মধ্যে কিছু হয় আমাদের সৌন্দর্যকে নষ্ট করে, কিছু সমস্যা যেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে নষ্ট করে দেয়, যেমন সোরিয়াসিসের মতন সমস্যা, সেতির মতন সমস্যা। আমরা মোটামুটি চেষ্টা করব সব ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার। তবে মূলত যেহেতু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, বর্তমানে আমরা সব থেকে বেশি চিন্তিত আমাদের স্কিনকে নিয়ে। স্কিনে পিম্পলস এর সমস্যা টিনেজারদের একটা বড় সমস্যা। যে কোনো অকেশনের আগেই কেন পিম্পলস চলে আসে, এটাও তাদের অভিযোগ। তো পিম্পলস এর সমস্যাকে কিভাবে নিরাময় করা যেতে পারে? দেখুন, এই যারা টিনেজার মানে যাদের বয়স সন্ধির কাল, মোটামুটি ধরুন 13-14 বছর বয়স, এই বয়সটা থেকে দেখা যায় যে বাচ্চাদের মধ্যে কিন্তু অ্যাকনে বা পিম্পলসের সমস্যা সৃষ্টি হয়। কারণ হচ্ছে কি, এই বয়সটায় আমাদের একটা স্কিনে গ্ল্যান্ড আছে যেটাকে সেবেসিয়াস গ্ল্যান্ড বলা হয়। সেই গ্ল্যান্ডটার সিক্রেশনটা বেড়ে যায়। এবার ওই গ্ল্যান্ডের যখন সিক্রেশন বেড়ে যায় তখন ওখান থেকে কিন্তু একটা লালা মতো জিনিস সেটা বাইরের দিকে আসার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু যদি আমাদের স্কিনটা প্রপারলি ক্লিন করা না হয়, তার যত্ন নেওয়া না হয়, তাহলে দেখা যাবে যে স্কিনের ওখানে যে লোমকূপগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, এবং তখন ওই যে জেলি মতো জিনিসটা সেটা কিন্তু বাইরের দিকে আসতে পারে না, এবং দেখা যায় সেখানে একটা মানে দানার মতো একটা সৃষ্টি করেছে, যেটাকে আমরা বলছি ধরুন পিম্পলস বা অ্যাকনে। এইগুলো কিন্তু কারণ হচ্ছে সিক্রেশনটাকে আটকে দিচ্ছে বলে তারপরে এটা কিন্তু সৃষ্টি। অনেক সময় সেটা দেখা যাচ্ছে পেকে গেছে, অনেক সময় ওটা টিপ দিয়ে অনেকে বের করছে।
এই টাইমেই কিন্তু অ্যাকচুয়ালি প্রকোপটা বাড়ে, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত দেখা যায় যে মেয়েদের হোক বা বিশেষ করে ছোট মেয়েদেরও হতে পারে, বা টিনেজার যারা তাদের, বা একটু বেশি বয়সের মহিলাদেরও হতে পারে, দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্স আছে, দেখা যাচ্ছে তাদের পিসিওডি সমস্যা আছে। যখন পিসিওডির সমস্যা থাকে তখন কিন্তু দেখা গেছে এই অ্যাকনে বা পিম্পলস এগুলো কিন্তু তাদের মুখে হচ্ছে, শুধু টিনেজের বয়সে না, বেশি বয়সেও কিন্তু সেগুলো দেখা দেয়। আর কারো কারো ক্ষেত্রে কিন্তু এগুলো এতটাই সাংঘাতিক হয়ে যায় যে মুখের যে চামড়াটা একবারে নষ্ট করে দেয়, দেখা যায় যে সেখানে গর্ত গর্ত হয়ে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে কালো দাগ পড়ে যাচ্ছে, স্কিনটাকে একবারে ড্যামেজ করে দেয়। এইগুলো কিন্তু খুব একটা সোশ্যালিও কিন্তু মানুষকে উইক করে দেয় বা দুর্বল করে দেয়, যে তারা মিশতে চায় না লোকেদের সাথে বা এটাকে ঢাকার চেষ্টা করে। কিন্তু এর কিন্তু পার্টিকুলার এই প্রবলেমগুলোর কিন্তু সমাধান আছে, পার্মানেন্ট সলিউশন আছে। একদম, আমরা তাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন আপনার কিডনির সমস্যা হোক, আপনার লিভারের সমস্যা হোক, সেটাও যেমন একটা জটিল সমস্যা। আপনার মুখে একটা পিম্পলস হচ্ছে, যেটা ডাক্তারবাবু বললেন, এই পিম্পলস কিন্তু আপনার মন খারাপের একটা বড় কারণ হতে পারে, আপনাকে এক ঘরে করে দেওয়ারও একটা বড় কারণ হতে পারে। তাই এটাও কিন্তু সমস্যা, এবং তার ট্রিটমেন্টও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি থেকে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? কোথা? হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মুখে এখন ব্রণ হচ্ছে, একবার মলম লাগিয়েছিলাম, তো ভালো হয়েছিল মাঝখানে, মলম লাগানো আমি ছেড়ে দিলাম, তারপরে আবার ব্রণ বেরোতে শুরু করছে। বয়স কত? বর্তমান 26 প্লাস। আচ্ছা আচ্ছা, আপনার একটু কোনো ওষুধের নাম বলবেন না। আপনি যেই মলমটা লাগাতেন যখন বড় বড় হতো গোটাগুলো তখন লাগাতেন, তারপরে ওটা বসে যেত, তাই তো? এটাই তো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে ট্রপিক্যাল মেডিসিন যেগুলো বলে, যেগুলো ওপর দিয়ে লাগানো যায়, স্কিনের ওপরে লাগানো হয়, এই ধরনের যে মেডিসিনগুলো, তার মধ্যে যেটা অ্যাকনে বা ব্রণর জন্য ইউজ হয়, সেটা কি করে সেই মুহূর্তে সেই জিনিসটাকে নষ্ট করে, যে গোটাটা উঠেছে বা ব্রণটা উঠেছে সেটাকে নষ্ট করে দিল, যে সেখান থেকে সেই মুহূর্তে আর সেটা থাকবে না, আস্তে আস্তে সেটা মিলিয়ে যাবে। কিন্তু যে কারণে হচ্ছে সেই কারণটাই যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু বারে বারে হবে। এই জন্যই আপনি যখন ওষুধটা লাগাচ্ছিলেন আপনার এটা সেরে যাচ্ছিল, যেই ওষুধ ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু আবার চলে আসছে। তাহলে কি করতে হবে? তাহলে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের ঠিক রাখতে হবে। আমাদের খাদ্য খাবারের ধরনটা ঠিক রাখতে হবে, যেটার থেকে আমাদের ধরুন হজমের সমস্যা হতে পারে বা শরীরকে গরম করে দেয় এমন খাদ্য খাবার আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। আমাদের লিভার ফাংশনকে ঠিক রাখতে হবে, কারণ আমাদের পেট থেকে কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, এবং ভালোটাও কিন্তু পেট থেকেই হয়। মানুষ একজন সুস্থ থাকতে গেলে পেট যদি ঠিক থাকে, দেখা যাবে অনেক রোগ তার জীবনে আসছে না। আবার পেটের গন্ডগোল হলে বা পেট যদি ঠিক মতো কাজ না করে, আমাদের পেটের ফাংশনগুলো যদি ঠিক না হয়, তাহলে দেখা যাবে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। তাহলে আপনারা যখন আমাদের এই ক্লিনিকে আসবেন তখন কিন্তু ভেতর থেকে জিনিসটাকে ঠিক করা হবে, যাতে ওই গ্ল্যান্ডগুলো, যেই গ্ল্যান্ড থেকে অতিরিক্ত মাত্রায় সিবাম বেরোচ্ছে, সিবাম বলে ওই গ্ল্যান্ডের যে রসটা, তাকে সিবাম বলা হয়, তার সেটাকে কন্ট্রোল করা হবে, যাতে অতিরিক্ত মাত্রায় তৈরি না হতে পারে। বের না হওয়াটাকে আপনি উপরে কিছু লাগালে বের হবে না, কিন্তু সেখানে গোটা তৈরি হয়ে যাচ্ছে। এবার গোটার মধ্যে আপনি মলম লাগাচ্ছেন, গোটাটা নেই হয়ে যাচ্ছে, কিন্তু যেটা বেরোনোর কথা, তৈরি হচ্ছে যেটা, সেটা তো বেড়েই আছে, সেটাকে কিন্তু ঠিক করা যাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, আনুষঙ্গিক যে সমস্যাগুলো, আপনার ধরুন কালো দাগ পড়ে গেছে অনেকের, বা ধরুন গর্ত গর্ত হয়ে গেছে মুখটায়, সেই স্কিনের গুলো কিন্তু রিপেয়ার করা যায় বাইরে থেকে। মানে ভেতর দিয়ে তো আপনাকে সুস্থ করাই হচ্ছে, যাতে নতুন করে সমস্যাটা না বাড়তে পারে বা নতুন করে ওটা তৈরি না হয়, এবং বাইরে থেকে যে ক্ষতিটা আপনাকে দেখা যাচ্ছে আপনার স্কিনের ওপরে, সেটাকে কিন্তু আস্তে আস্তে ঠিক করে সেগুলোকে কমিয়ে আনা যায়। তো দুটো ব্যাপারই কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অ্যাভেলেবেল আছে। একদম। আর সবকিছুর জন্য কিন্তু যোগাযোগ প্লিজ করুন, কারণ আপনি এমন কিছু ব্যবহার করবেন না যেটা আপনার মুখে কালো স্পট ফেলে দেবে, বা এমন কিছু একটা সমস্যা তৈরি করবে যেটাকে রিপেয়ার করতে গিয়ে আবার অনেকটা সময় চলে যাবে। মুখের বিষয় যেটা কিন্তু সবার নজরে আসে, তাই অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, আর একদম ঝকঝকে চকচকে একটা স্কিন পান। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি রুমা সরকারের সম্পর্কে জানতে চাইছিলাম। আমার মা। আচ্ছা, কি সমস্যা তার? বয়স কত তার? 65। কি প্রবলেম হচ্ছে তার? আমার সমস্যা হচ্ছে মাঝে মাঝে পায়খানা আছে, পায়খানা মানে আমারটা পায়খানা দেখা হচ্ছে। আচ্ছা, ওষুধ খেলে বন্ধ হয়ে যাচ্ছে 15 দিন, আবার 15 দিন পরে এমন হচ্ছে 15
আচ্ছা, উনি যে খাদ্য আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? গড়িয়াহাটি। ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, মানুষের যত দিন বাড়ে মানে বয়স বাড়ে, মানুষের কর্মক্ষমতাটাও কমে, এবং কর্মক্ষমতার সাথে শরীরের যে বিভিন্ন ধরনের যে ধরুন হরমোন আছে বা ধরুন আরো আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে সেগুলোতেও ডিস্টারবেন্সেস আসে। কারণ আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু সঠিক নিয়ম মেনে আমরা কিন্তু চলি না। আয়ুর্বেদ বলে যদি আমার খাদ্য খাওয়ার ঠিক টাইমে সঠিক খাদ্য খাবার খাই, তাহলে কিন্তু আমার হজমেরও সমস্যা হবে না, আমার কাছে তাহলে আমার ইমিউনিটি বাড়বে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং আমার রোগ হবে না, এবং আমি নিরোগভাবে কিন্তু অনেক বছর ধরে বাঁচতে থাকবো। এইটা হচ্ছে আয়ুর্বেদ বলে। আয়ুর্বেদের কাজ হচ্ছে যারা সুস্থ তাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা, এবং যারা অসুস্থ তাদের অসুস্থতাটাকে ঠিক করে তাদের সুস্থভাবে সুস্থ করা। তো আপনার মায়ের যে সমস্যাটা হচ্ছে, প্রথম কথা যেটা করতে হবে, আপনার মার এখন বয়স বেড়ে গেছে, হয়তো খুব বেশি হাঁটাচলাও করেন না, কারণ আপনি বলছেন যে পায়ে হাঁটুতে কোমরে ব্যথা আছে। তো ব্যথা যখনই থাকে তখন কিন্তু মানুষের মানে হাঁটাচলাটা কমিয়ে ফেলে সবাই কষ্টের জন্য। এবার তাহলে কি হচ্ছে, যখন পেটের মাসেলগুলো ঠিকমতো কাজ করে না, এটা হচ্ছে প্রথম, যে পেটের মাসেলগুলো যখন ঠিকমতো কাজ করে না বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বেশি, তখন কিন্তু খাওয়াটা খুব সাবধানে করতে হবে। একটা বাচ্চা বয়সের একটা ছেলে বা মেয়ে আর একটা বৃদ্ধ বয়সের বয়স্ক মানুষের মধ্যে কিন্তু অনেক তফাৎ। একটা বাচ্চা দেখা যাবে সে সারাদিন লাফাচ্ছে ঝাপাচ্ছে, সে যে খাদ্যগুলো খাচ্ছে সেগুলো কিন্তু হজম হয়ে যাচ্ছে, কারণ তার যে এই যে খেলাধুলোটা ওইটাও কিন্তু তার একটা ব্যায়ামের মধ্যে পড়ে। ঠিক আছে, কিন্তু যখনই মানুষের বয়স বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেই ক্ষমতাগুলো হারিয়ে ফেলছে, এবং আস্তে আস্তে সে কিন্তু একটা স্ট্যাটিক লাইফ মানে যাপন করে, মানে যেখানে নড়াচড়া খুব কম। তো আপনার মায়ের প্রথম যেটা করতে হবে, খাদ্য খাওয়া খুব লিমিটেড করতে হবে। লিমিটেড বলতে এমন কোনো খাদ্য খাওয়ার মাকে খাওয়াবেন না যেটা খেলে হজমের বিঘ্ন ঘটতে পারে। এবার কি, আয়ুর্বেদ মতে কিন্তু আমাদের যে প্রকৃতি আছে বাত পিত্ত কফ, সেই অনুযায়ী কিন্তু আমাদের খাদ্য খাবারের ধরনটাও হয়। এবার কারো জন্য দেখা যাবে যে বাঁধাকপি ফুলকপি ভালো, আবার কারোর জন্য সেটা ক্ষতিকারক। তো এটা বুঝবেন কিভাবে? এটার জন্য চিকিৎসা রয়েছে। আপনি যেটা বললেন আপনার মায়ের কি চিকিৎসা করা যাবে? অবশ্যই যাবে। এই যে বারে বারে আপনি ওষুধ খাওয়াচ্ছেন না, এতে হয়তো সেই সময়ের জন্য রোগটা মানে চাপা দেওয়া থাকছে, হয়তো পটিটা শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু শক্ত হলেও আরেক সমস্যা, সেখানে গ্যাস হবে, গায়ে বুকে পিঠে ব্যথা হতে পারে, ব্যথার জয়েন্টের ব্যথা সেগুলোও বেড়ে যাবে। তাহলে কি করতে হবে, এটাকে ঠিক করতে হবে যাতে ওনার যে স্টুলটা হবে সেটা নর্মাল হয়, খাদ্য খাবারটা হজম হয় ঠিক মতো, এবং সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, ব্যথার প্রকোপ কমে যায়। তার জন্য কাজ করুন, ফেলে রাখবেন না মাকে, হেল্পলাইন নাম্বারে কল করুন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন যে আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার আছে। গড়িয়াহাট থেকে আপনার নিয়ারেস্ট ল্যান্সডাউনটা হবে, তো এখানে এসে আপনি কিন্তু দেখাতেই পারেন, কোনো অসুবিধা নেই। হেল্পলাইন নাম্বারে কল করুন, ওনারা সব বুঝিয়ে দেবে। একদম, বয়স বাড়ার সাথে সাথে সমস্যা তো বাড়বেই, তবে এখন তো অনেক অল্প বয়সেও সমস্যা চলে আসছে আমাদের, তাই না? তাই যে কোনো সময় যে কোনো অবস্থাতেই আপনার কিন্তু যোগাযোগ করতে হবে এনভিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে। আর সে কারণে 9830235527 বা 37 নাম্বার দুটো দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। উল্টোডাঙ্গা থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? বসে থেকে উঠতে গেলে মাথাটা চক্কর দেয়, তাই তো? হ্যাঁ, আর দ্বিতীয় আরেকটা কি সমস্যা হচ্ছে বলেন? ঠিক আছে, আপনার ওজন কত? আপনি কি ধরনের কাজকর্ম করেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘাড়ে ব্যথা আছে? ঘাড়ে ব্যথা আছে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা আমি বলবো যে মানুষের অনেক সময় দেখা যায় যে দুর্বলতা থেকে মাথা ঘোরায়, এটা আমরা খুব স্বাভাবিক জানি। প্রেসার মেপে দেখলো খুব কম আছে, বা কারো দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কম আছে, গায়ে শক্তি কম,
সে বসা থেকে দাঁড়িয়ে যেই উঠতে গেল হঠাৎ মাথা চক্কর দিল দুর্বলতার কারণে, সেটা অন্য। আবার অনেক সময় দেখা যায় যে মানুষের যে লাইফস্টাইল সেই জন্য কিন্তু অনেক সময় মাথা ঘোরায়। আপনার ক্ষেত্রে যেটা আপনি কম্পিউটারের কাজ করেন তার জন্যই জিজ্ঞাসা করলাম ঘাড়ে ব্যথা আছে কিনা। আপনি যখনই ঘাড়ে ব্যথার কথা বললাম আপনি বললেন আপনি কম্পিউটারের কাজ করেন। যারা ডেস্ক জব করে, মানে ডেস্কে বসে, মানে চেয়ারে বসে ডেস্কে লেখালেখি বা কম্পিউটারের কাজ করে, তাদের কি হয়, ঘাড়ের যে আমাদের শেপটা থাকে, হাড়ের যে শেপ থাকে ঘাড়ে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখনই সেটা চেঞ্জ হয় তখন কিন্তু সেখানে ব্যথার সৃষ্টি হয়, কারণ নার্ভের ওপরে চাপ পড়ে, ব্লাড যে চলাচল করে ব্লাড ভেসেলের ওপরে চাপ পড়ে এবং ব্যথার সৃষ্টি হয়। অনেকের ক্ষেত্রে এইটাতে কিন্তু অনেক সময় মাথাও ঘোরায়। যদি দেখা যায় আপনাকে এক্সরে করে যে সার্ভাইকাল স্পন্ডেলোসিস হয়েছে এবং সেটা যদি খুব অ্যাডভান্স হয়ে যায়, মানে অনেক গাড়িয়ে গেছে ব্যাপারটা, দেখা যাচ্ছে যে অনেক দিন পুরনো হয়ে গেছে, সেখানে মানে হাড়ের বেঁকে গেছে হাড়, দেখা যাচ্ছে জয়েন্ট স্পেস কমে গেছে, ইরোশন হয়েছে, এরকম যদি দেখা যায়, তা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাথা ঘুরিয়ে যায় হঠাৎ করে। আপনার ক্ষেত্রে সেটাও হতে পারে। যেটাই হোক সেটাকে কিন্তু চিকিৎসা করে আপনি সারাতে পারেন যদি মনে হয় যে আমি সুস্থ থাকবো। এবার সুস্থ থাকতে গেলে আপনার অবশ্যই আসতে হবে এনবিপি আয়ুর্বেদাতে। হেল্পলাইন নাম্বারে রাখুন ফোনটা, মানে কলটা করুন, করে একটা অ্যাপয়েন্টমেন্ট রাখুন যাতে আপনি খুব তাড়াতাড়ি দেখাতে পারেন। কেন বলছি, আজকে যেটা আপনার হঠাৎ হচ্ছে, কোনো সময় দেখা যাবে এটা আস্তে আস্তে দিনের পর দিন বাড়ছে। এমন একটা পর্যায়ে গিয়ে ধরুন আপনি ডিসিশন নিলেন যে আপনার এটা ট্রিটমেন্ট করাতে হবে, তখন হয়তো জিনিসটা হাত থেকে বেরিয়ে যেতে পারে। তার আগে যখন আপনি জানছেন যে ট্রিটমেন্ট রয়েছে, অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন এনবিপি আয়ুর্বেদা ইউনানি রিসার্চ সেন্টারে, যেখানে এর কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে এবং পার্মানেন্ট সলিউশন আছে এর জন্য। একদম। আর উল্টোডাঙ্গা থেকে একটা অটোতে আপনি শোভাবাজার পৌঁছে যেতে পারেন বা একটা বাস ধরে একেবারে মধ্যমগ্রাম পৌঁছে যেতে পারেন, যেটা হেড অফিস। যেখানে সুবিধা সেখানেই কিন্তু যোগাযোগ করবেন, কারণ ইচ্ছাটা যদি থাকে না, এনবিপি এত আপনার বাড়ির কাছে যে সময় কিন্তু বেশি লাগবে না। কে আছেন বলবেন? নমস্কার। কোথা থেকে বলছেন শুভজিৎ বাবু? গড়িয়াহাট থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আচ্ছা, আপনার বয়স কত? 34-35। আপনার কাজের ধরনটা কেমন? কাজের ধরন বলতে গেলে আমি এতটাই ব্যথা, আমি বেডে আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছি। আচ্ছা, কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কোনো ফল নাই। আচ্ছা, কারো নাম নিতে হবে না, আপনি শুধু বলুন যে কতদিন আগে চিকিৎসা করেছেন। আমি চিকিৎসা করেছি প্রায় মাস 6-7। আমার ডক্টরের নাম হচ্ছে না না না, কোনো ডক্টরের নাম বলতে হবে না, আপনি শুধু বলুন আপনার রোগটার নাম কি বলা হয়েছে। কোনো সংস্থার নাম, কোনো ওষুধের নাম, কোনো ডাক্তার বাবুর নাম নিতে হবে না। আপনি বলুন আপনার সমস্যাটা থেকে যে বেরিয়ে আসতে পারেননি, আপনি বলছেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছেন, ঠিক আছে? এখানে আমি আপনার উত্তরগুলো দিচ্ছি। প্রথম কথা, আয়ুর্বেদ নামে অনেক ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদের নাম দিয়ে অনেক জায়গায় ট্রিটমেন্ট হয়, ঠিক আছে? অনেকে আছে আয়ুর্বেদ ওষুধ দোকান থেকে কিনে এনে খেয়ে নিচ্ছে। প্রথম কথা যেটা হবে, সঠিক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। আমাদের পেশেন্টরা কি বলছে আপনারা শুনতে পাবেন, ঠিক আছে? যে তারা আমাদের এনবিপিতে এসে কেমন রেজাল্ট পেয়েছে সেটা শুনতে পারবেন। আপনারা ধৈর্য ধরে প্রোগ্রামটা দেখুন। এখন যেটা আমি বলছি আপনাকে, প্রথম যে ব্যাপারটা, সঠিক জায়গায় যেতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি এবং সারা বিশ্বে যে পুরনো যত চিকিৎসা আছে তার মধ্যে একটা, ঠিক আছে? তো এর গুণাগুণ সাংঘাতিক এবং এই প্রকৃতি থেকে সংগ্রহ করা যে ওষুধ, সেটার মাধ্যমে কিন্তু চিকিৎসা হয়। এটা কিন্তু আর্টিফিশিয়ালি কোনো ওষুধ তৈরি করা হয় না আয়ুর্বেদাতে, এটা হচ্ছে জানবেন, ঠিক আছে? প্রকৃতিতে পাওয়া যায় এমন বস্তু দিয়েই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা করা হয় এবং তার মেডিসিন তৈরি করা হয়। এটা গেল ফার্স্ট। তাহলে আপনার যদি সঠিক জায়গাটায় যেতে পারেন, তাহলে আপনি সেখানে ভালো ডাক্তারবাবুদেরকে পাবেন যাদের গুণ এটা যে তারা সঠিকভাবে নির্ণয় করতে পারে রোগটা কোত্থেকে হচ্ছে। আপনার ব্যথা সারা শরীরে, যার জন্য আপনি কাজ করতেও পারেন না, এতটাই আপনার কথার গলাতে, আপনার যে কথার ভয়েস, তাতে বোঝা যাচ্ছে যে আপনার খুব কষ্ট হচ্ছে।
এবার আপনি চিকিৎসা করেছেন, ফল পাননি, আপনার মনে একটা সন্দেহ জাগতেই পারে তাহলে আয়ুর্বেদে কি এর চিকিৎসা নেই? অবশ্যই আছে, এবং আপনি সেরে যেতে পারেন, এতটুকু গ্যারান্টি আমরা বলতে পারি যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু মানুষ সুস্থ হয়ে যেতে পারে কমপ্লিটলি। অবশ্যই সঠিক টাইমে আসতে হবে, এটা তো একটা বড় ব্যাপার। তার জন্য অনেকে কি করে জানেন তো, সবকিছু করে যখন হারিয়ে ফেলে আর কিছু থাকে না, তখন আয়ুর্বেদায় আসে। সেটা করবেন না কেউ। যদি ভরসার জন্য মানে আমাদের কথা শুনে মনে হয় আপনার এই জায়গাটা ভরসার জায়গা হবে, তাহলে অবশ্যই আসুন, এখানে এসে দেখান। আয়ুর্বেদ মেডিসিনের পাশাপাশি আমাদের এনবিপিতে কিন্তু পঞ্চকর্মা থেরাপির আছে। পঞ্চকর্মা থেরাপিটা একটু বোঝানোর ব্যাপার আছে, না হলে বোঝা যাবে না কি কেন দরকার। দেখুন, আমাদের শরীরটা একটা মেশিনের মতো। একটা গাড়ি যেমনি 3 মাসে 6 মাসে এরকম করে গিয়ে সার্ভিসিং করাতে হয়, যাতে তার ভেতরে যে খারাপ জিনিসগুলো জমে যায় সেগুলোকে বের করতে হয়। দেখুন, একটা ভাবে কিন্তু এক্সস্ট পাইপ দিয়ে আমাদের গাড়ির যে ধোঁয়ার মাধ্যমে কিন্তু নোংরাগুলো বেরাচ্ছে, এটা জানবেন। এবং ধোঁয়া পরীক্ষাটা কেন হয়, দেখে ধোঁয়ার কোয়ালিটিটা কি। যদি ভালো থাকছে ধোঁয়ার কোয়ালিটি, তার মানে আপনার ভেতরে যন্ত্রপাতিগুলো ঠিক আছে। কত সাইন্টিফিক একটা গাড়ির সাথে একটা মানুষের কম্পেয়ার করলে। মানুষের ক্ষেত্রেও তাই, আমরা যে মলমূত্র ত্যাগ করি, আমাদের ঘাম হয়, তা দিয়ে কিন্তু আমাদের খারাপ জিনিসটা বেরোচ্ছে, তবু কিছুটা আমাদের শরীরে কিন্তু জমতে থাকে, এবং কিছুটা ডেইলি কিছুটা করতে করতে এতটা মানে বেশি হয়ে যায়, যেটার কিন্তু একটা নেগেটিভ এফেক্ট তৈরি হয়ে যায়। তার কারণ হচ্ছে রোগটা সৃষ্টি হয় আমাদের মানে নিজেদের দোষে। কিভাবে? আমার খাদ্য খাওয়ারের ধরন ঠিক নেই, আমার রাত্রে ঘুম ঠিক নেই, আমরা চলাফেরা করি ঠিক মতো করি না, যে আমরা ব্যায়াম করব, যোগ ব্যায়াম করব, প্রাণায়াম করব, মেডিটেশন করব, এগুলো করি না। আমাদের হরমোনগুলো ইমব্যালেন্স হতে থাকে। এই সব কিছু নিয়ে আমাদের ভেতরে যে খারাপ জিনিসটা জমে যায়, যতটা বেরিয়ে গেল, কিন্তু তবু যতটা জমে যায় সেটা কিন্তু মানুষকে মানে রোগ তৈরি করা মানুষের জীবনে সেটা কিন্তু যথেষ্ট। এইবার এইটাকে বের করবেন কিভাবে? এইটাকে বের করা যায় পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে। আয়ুর্বেদায় পঞ্চকর্মা থেরাপি হচ্ছে বডিকে ডিটক্সিফাই করে, মানে দূষণ মুক্ত করে বডিটাকে, শরীরটাকে। তার ফলে কি হয়, তখন আপনি যে ওষুধগুলো দেওয়া হচ্ছে তার গুণাগুণ বেড়ে যায়। এবং আয়ুর্বেদা বলে যে আম হচ্ছে এমন একটা জিনিস, সেটা শরীরের পেটের থেকে তৈরি হয়। সে পেটের যে বিভিন্ন অর্গান সেগুলোকে নষ্ট করে, এবং ওটা গিয়ে যেখানে বাসা বাঁধে সেইখানেই কিন্তু রোগ সৃষ্টি করে। কোনো জয়েন্টে বাঁধলে তাহলে সেটাকে আর্থারাইটিস বলা হচ্ছে, জয়েন্ট পেন বলা হচ্ছে। দেখা যাচ্ছে লিভারে গিয়ে জমছে, তাহলে লিভারের কোনো ডিজিজ, হার্টে গিয়ে জমলে হার্টের ডিজিজ, কিডনিতে জমলে কিডনির ডিজিজ। এরকম সারা শরীরের যেখানে গিয়ে ওই আমটা জমে যায় সেখানেই কিন্তু সমস্যাটা হয়। এটাকে বের করার পদ্ধতি হচ্ছে পঞ্চকর্মা। এই পঞ্চকর্মার মাধ্যমে কিন্তু মানুষ এই শরীরকে ডিটক্সিফাই করে এবং মানুষকে সুস্থ হতে সাহায্য করে এই পঞ্চকর্মা। এটা সব জায়গায় হয় না, সঠিক অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে এই ট্রিটমেন্ট করতে হয়। কেউ একটা জায়গায় একটা থেরাপি মানে মাসাজ দিয়ে দিল, মাসাজ মানে পঞ্চকর্মা নয়। পঞ্চকর্মা একটা বড় একটা সাবজেক্ট, ঠিক আছে? আমি জাস্ট একটা সংক্ষেপে বোঝানোর জন্য বললাম। আমাদের এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু পুরো ব্যাপারটাই রয়েছে। ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম জায়গা যেখানে এই সব কিছু ব্যাপার একটা ছাদের নিচেই আপনারা পাবেন। তো তার জন্যই বলবো আপনি একবার হেল্পলাইন নম্বরে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার মনে যে একটা দুঃখ হয়েছে যে আপনি আয়ুর্বেদ চিকিৎসা করে কোনো ফল পাননি, আমার মনে হয় আপনি এখানে আসলে ডাক্তারবাবুদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে সেটা হওয়া সম্ভব। একদম। আর যিনি আছেন তিনি একটু সময় দেবেন, চট করে একটু বলে রাখবো যে চেম্বার কিন্তু রয়েছে কলকাতা এবং হাওড়ায়। তাছাড়া যেমন আসানসোলে কিন্তু চেম্বার রয়েছে, সংস্থার ডিরেক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আপনারা আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়াতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে,
গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া আমাদের নতুন চেম্বার বনগাঁতে কিন্তু থাকছেন 18ই আগস্ট ওপেনিং ডেট, এবং তারপর থেকে কিন্তু নিয়ম করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পাবেন। প্রথম দিন পেয়ে যাবেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। কলকাতা এবং হাওড়ায় চেম্বার রয়েছে, প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক কলকাতা এবং হাওড়া চেম্বারে থাকে। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন সোমবার করে মধ্যমগ্রামে, মঙ্গলবার ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন শিবপুর এবং অবশ্যই পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউনে, বুধবার পেয়ে যাচ্ছেন বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজারে, বৃহস্পতিবার আমতলা চেম্বার দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য থাকে, শুক্রবার পেয়ে যাচ্ছেন বেলুড়ে, শনিবার পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, রবিবার পাচ্ছেন কিন্তু অবশ্যই আবারও ল্যান্সটাউনে। ডক্টর এন ভট্টাচার্যকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুক্রবার করে পাচ্ছেন মধ্যমগ্রামে, সোমবার পাচ্ছেন বেলুড়ে। ডক্টর এস ঘোষাল বা ডক্টর এ হালদার বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসক যাদের নাম যাচ্ছে স্ক্রিনে, প্রত্যেককে আপনারা পাচ্ছেন কলকাতা এবং হাওড়া চেম্বারে। একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। কে আছেন? নমস্কার। রানাঘাট থেকে বলছেন, বলুন দাদা কি সমস্যা? পাইলস? আচ্ছা, তার জন্য ট্রিটমেন্ট করেছেন কিছু? রেজাল্ট আপনি পাননি? আচ্ছা, আপনার ওটা কি ব্লিডিং হয়? আচ্ছা, আপনার কি কনস্টিপেশন আছে? আচ্ছা, ওটা বাইরের দিকে বেরিয়ে আসছে, এক্সটার্নাল পাইলস হয়েছে আর কি। ঠিক আছে, ওই যে থোকা থোকা আঙুরের থোকার মতো দেখতে ওরকম বেরিয়ে আসছে, তাই তো? ছোট করে। আর বলছি যে আপনার এটা কতদিন হয়েছে? আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, যাদের পাইলস আছে সাধারণত তাদের অভিজ্ঞতা এটাই যে প্রথম কথা, জিনিসটা কষ্টদায়ক, প্রচন্ড মানে জ্বালা যন্ত্রণা হয় এবং অনেকের ক্ষেত্রে ব্লিডিং হয়, সেটা আরো সাংঘাতিক, দুর্বল করে দেয়। অনেকের মধ্যে এটা ভয়েরও সৃষ্টি হয় যে আমি টয়লেটে যাব না, পটি করতে যাব না, তাহলে তো আবার সেই ব্যথাটা যন্ত্রণাটা হবে। সেখানে অনেক সময় দেখা যাচ্ছে টয়লেটে গেলেই ব্লিডিং হচ্ছে, এই ভয়ে অনেকে টয়লেট যেতে চায় না, এবং দেখা যাচ্ছে সেটা করতে গিয়ে আস্তে আস্তে কনস্টিপেশনের দোষ হয়ে গেল। কনস্টিপেশন হলে এটা আবার বেড়ে যাবে, এরকম করতে থাকে। এবং হতে হতে হচ্ছে একটা টাইমে এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু ডাক্তারবাবুরা অ্যাডভাইস করে এটা অপারেশন করতে হবে। অনেকে অপারেশন করায়, অপারেশন করেও দেখা যাচ্ছে অনেকের কিন্তু সেটা পার্মানেন্ট কোনো সলিউশন হচ্ছে না। কারণ যেটা ধরুন এই যে একটা যে আঙুলের মতো যেটা বললাম, সেটা যে গ্রোথ একটা হয়, সেটাকে কেটে দেওয়া হলো, সেই জায়গাটা ঠিক হলো, কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে আবার নতুন করে একটা আরেক জায়গা থেকে তৈরি হচ্ছে, আলটিমেটলি আবার অপারেশনের প্রস্তাব আসবে। এটা করতে করতে একজন মানুষের কিন্তু ওই যে স্টুল পাস হওয়ার জায়গাটাই নষ্ট হয়ে যাবে কাটতে কাটতে, ঠিক আছে? তখন একটা কিন্তু সিস্টেম করতে হবে আর্টিফিশিয়ালি, যেটা দিয়ে স্টুল পাস হবে। এরকম কন্ডিশনে অনেকের হয়, কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্টে কিন্তু এর প্রপার সলিউশন আছে। উইদাউট সার্জারি, কোনো কাটাছেঁড়া না করে কিন্তু এই যে ব্যথা, এই ব্যথার থেকে সমাধান পাওয়া যায়। এই যে আঙুলের মতো যে থোকাগুলো হয়, এগুলোকে ঠিক করা যায়, আস্তে আস্তে সেগুলো শ্রিঙ্ক করবে, মানে গুটিয়ে আসবে, ঠিক হয়ে যাবে। পটি করতে গিয়ে যে রক্ত বেরিয়ে যাওয়া, সেটা ঠিক হবে। এবং অনেকের থাকে কি দপ 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 করে জায়গাটা, অনেকে এসে বলে ডাক্তারবাবু ওই জায়গাটা, অ্যানাসের জায়গাটা দপ 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 করে, এগুলো সব ঠিক করা যায়। কষ্ট এবং সমস্যা দুটোকেই কিন্তু ঠিক করা যায়। একটাই করতে হবে, আপনারা আসতে হবে। টিভিতে প্রোগ্রাম দেখে শুধু বসে থাকলে কোনো চিকিৎসা হয় না। আপনি ইনফরমেশনটা পেলেন, বুঝতে পারলেন যে হ্যাঁ আমার এটা এখানে গেলে আমার এটা সেরে যাবে, অবশ্যই তারপরেই আপনার কি করতে হবে, অ্যাকশন নিতে হবে, আপনার আসতে হবে। হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে দেখান। এটা কিন্তু কিওরেবল, আয়ুর্বেদাতে কিন্তু এর ট্রিটমেন্ট রয়েছে। এক্ষুনি যেমন ডক্টর ভাদুরী যেটা বলছিলেন যে আমাদের কাছে আয়ুর্বেদ মানে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, অন্য কোথাও যদি আপনি ট্রিটমেন্ট না পান, উপকার না পান, সেটা কিন্তু আপনার দায়িত্ব, এনবিপির দায়িত্ব নয়। এনবিপি কাছে যারা আসছেন তারা কিন্তু উপকৃত, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এরকম প্রচুর বন্ধুরা রয়েছেন যারা কিন্তু ভালো থাকার পরে নিজেদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চান, আবার অনেকে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে হয়তো টিভির সামনে আসতে চান না, কিন্তু সেই পরিমাণটা আমাদের প্রচুর বাইট আমাদের কাছে রয়েছে। সেরকমই কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং তারপর ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে।
এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে হাঁটুর জন্য, একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আমার হাঁটু। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম মানে হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, তখন টন করতে বলা করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্মা নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা চেম্বার। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? এই সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন, তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নীলিমা ঘোষ। আপনি কোথায় থাকেন? তমলুকে। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? হ্যাঁ, মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি। মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ। তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন বলতে পারি আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কি করে হলো, আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম। বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কিন্তু এরকমই ভালো ফিডব্যাক দিয়েছেন, ভালো আছেন সেই বার্তাটাই কিন্তু সকলের সামনে তুলে ধরেছেন। ওই যাদের অভিযোগ রয়েছে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান দেখেছি, আয়ুর্বেদের প্রতি আমার ভরসা জন্মেছে, তারপর আমার পাড়ার কোনো চিকিৎসকের কাছে বা অন্য কোনো সংস্থায় পৌঁছে গিয়েছি, কই সেখানে তো মনের মতন রেজাল্ট পেলাম না। সেই দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের নয়, কারণ আমাদের কাছে আয়ুর্বেদ অবশ্যই শ্রেষ্ঠ, আর আমাদের কাছে আয়ুর্বেদের অপর নাম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমরা একেই চিনি, আর অন্য কোনো সংস্থাকে কিন্তু চিনি না। স্কিন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সামনে বাংলার শ্রেষ্ঠ উৎসব, একেবারে ঝাঁ চকচকে হয়ে উঠতে হবে। পিগমেন্টেশনের সমস্যা সাধারণত বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া, যেখানে প্রচন্ড একটা হিট থাকে, গরম থাকে, সেখানে মহিলাদের পিগমেন্টেশনের সমস্যা মারাত্মক রকম ভাবে। হ্যাঁ, এই সমস্যা থেকে কি রেহাই পাওয়া যেতে পারে? হ্যাঁ, একদম। আমি বলছি পিগমেন্টেশনটার ব্যাপারে, সবাই একটু মন দিয়ে শুনুন কথাটা কেন বলছি। দেখা গেছে আমাদের এখানে কিছু সংখ্যক মহিলা আসেন যারা এসে কমপ্লেন করে যে আমার এই কালো ডাক্তারবাবু ঠিক হবে। এবার আমাদের তরফ থেকে তখন প্রশ্ন থাকে যে আপনার কালো দাগটা এসছে কিভাবে। ওনারা বলেন যে প্রথমে আমার কালো দাগটা এসছিল কোনো এক সময়ে, সেই কালো দাগটা অল্প ছিল, আমি কিছু মলম লাগিয়েছিলাম, ক্রিম লাগিয়েছিলাম, তখন কালো দাগটা চলে গেল, কিন্তু পরে আবার এলো যখন, তখন আরো বেড়ে গেল, এখন আর যাচ্ছে না। এই জায়গাটা খুব সাবধান, কারণ কিছু স্টেরয়েড মেডিসিন থাকে যেটা অনেকে ওষুধের দোকান থেকে কিনে আনে।
মানে কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া গিয়ে ওষুধের দোকান থেকে একটা কিনে আনে। কেন কিনে আনে? উনি দেখলেন যে আমার পরিচিত একজন, সে ওটা লাগিয়ে ভালো হয়ে গেছে। তাকে কে দিয়েছিল? হয়তো ডাক্তারবাবু, বা দেখা যাচ্ছে সেই বন্ধু বলল যে আমি কাউকে দেখেছি এরকম একটা মলম লাগিয়ে সে তার কালো দাগ চলে গেছে, তুইও লাগা। এই যে ভালোবেসে অ্যাডভাইসটা দিলেন, তাতে যে কি হলো, তাতে হলো ক্ষতি, লাভ হলো না। কারণ যিনি লাগালেন প্রথমে সে খুব আনন্দ ফিল করলেন, কারণ দাগটা চলে যায়। স্টেরয়েড ইনস্ট্যান্ট লাগালে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু কিছুদিন পর থেকে দেখা যাবে ওটা আবার বাড়ছে। কারণ কি হয়, যখন দাগটা চলে যায় সে খুব খুশি হয়ে ওটা দিনের পর দিন লাগাতে থাকে। লাগাতে লাগাতে একটা এমন স্টেজ আসে তখন স্কিনটা পুরো পাতলা হয়ে যায়, এমনকি আমাদের যে রক্তের যে জালিকাগুলো সেগুলোও দেখা যায়, ক্যাপিলারিজ বলে যেগুলো, সেগুলো দেখা যায় আমাদের গালে। তারপরে কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে মুখ গালগুলো লাল হচ্ছে। সবাই ভাবছে যে বাহ খুব সুন্দর লাগছে, একদমই ভালো না সেটা। কারণ হচ্ছে ওই লালটায় কি হয়, স্কিনটা সেন্সিটিভ হয়ে যায়। তখন যদি একটু নর্মাল পাউডারও গালে মাখতে যায় তখনও দেখা যায় যে তার গাল জ্বালা করে। রোদে গেলে তাড়াতাড়ি লাল হয়ে যায়, গরম হয়ে যায়, গাল জ্বালা করে। এইরকম যখন সিচুয়েশন হয় তখন সে ক্রিমগুলো মাখাটা বন্ধ করে দিতে হয়, না হলে আর কোনো উপায় থাকে না। এইবার যখন পরের বার কালো দাগগুলো আসছে খুব মারাত্মক আকারে হয়। আমরা কিন্তু এরকম পেশেন্ট অহরহ পাচ্ছি। একটাই রিকোয়েস্ট করব, যাদেরই এরকম সমস্যা আছে সেটা নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট করবেন না, কোনো টোটকা লাগাবেন না। যে ইউটিউব দেখে বা কোনো চ্যানেল সোশ্যাল মিডিয়া দেখে অনেকেই টোটকা করে, হোম রেমেডিজ, সেটা যিনি করছেন তিনি অভিজ্ঞ যদি কোনো একজন এক্সপার্ট না হয়, সাধারণ ব্যক্তি হয়, তাহলে সেই তার পরামর্শটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না নিজের স্কিনের ওপরে। কারণ কারো জন্য যদি ওটা ভালো হয়, কারো জন্য ওটা খারাপও হতে পারে। আপনি সেই ব্যক্তি হতে পারেন যার ক্ষতি হয়ে গেল। তার জন্য বলবো যে সামনে যে পুজো আসছে, আপনাদের যদি ওই সমস্যাগুলো থাকে এনবিপি তে যোগাযোগ করুন। এখানে কিন্তু আপনার স্কিনের কালো দাগ কমিয়ে আপনার স্কিনকে গ্লো, আরো বেশি গ্লো, উজ্জ্বল কিন্তু করা যেতে পারে। আপনার গায়ের রং যেটাই হোক সেটা ম্যাটার করে না, কিন্তু জৌলস যেটা বলে একজন স্কিনের যেটা গ্ল্যামার, সেটা কিন্তু ফর্সা কালো উভয়েরই হয় যদি আপনার স্কিনটা হেলদি হয়। আর সেই স্কিনটাকে হেলদি করার দায়িত্ব কিন্তু এনবিপি আপনার জন্য নিতে পারে। একদম। পরের বন্ধু কে আছেন দেখে নেব। নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে পটিটা করতে করতে, হ্যাঁ অবশ্যই সম্ভব। এবার আমি বলছি, দেখুন পটি করতে, আপনি শুনতে থাকুন। এই যে পটি করতে গেলে হচ্ছে এই ব্যাপারটা, প্রথম কথা আমাদের স্টুলটা যে গঠন হয় কিভাবে, আমরা কিন্তু খাদ্য খাবারের মধ্যে রাফেজ বলে একটা কথা আছে, সেই রাফেজটা খাওয়া দরকার আছে। আগে যখন অনেক পুরনো সময়ের কথা বলছি, আমাদের দাদু দিদিমার টাইমের কথা বলছি, বা আমাদের বাবা মারা যখন বয়স কম ছিলেন, আমরা একেবারে ছোট ছিলাম, সেই সব সময়ে আগে কিন্তু দেখা গেছে ঢেকি ছাটা চাল ছিল। মানে চালটা যে ভাঙানো হতো সেখানে কিন্তু মানে কোনো এই মেকানিক্যাল কোনো প্রসেসে হতো না, যে মানে কোনো বড় যন্ত্রর দ্বারা হতো না, ঢেকির দ্বারা হতো। ঠিক আছে, এই যে ঢেকির ছাটা চালটা কি হতো, ওপর থেকে যে ধানের খোসাটা সেটা চলে যেত, কিন্তু ধানের খোসা এবং চালের মাঝখানে একটা প্রলেপ থাকে, সেই প্রলেপটা কিন্তু রয়ে যেত। সেটা থাকলে কি হয়, আমরা যে বলছি যে রাফেজ দরকার, সেই রাফেজটা কিন্তু ওই চালটাতে থাকতো। এখন সেটা অনেক দামে এই ধরনের চাল বিক্রি হচ্ছে, যেটা আলাদাভাবে তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ব্রাউন রাইস। আমাদের খাদ্য খাবারের মধ্যে কিন্তু রাফেজটা দরকার, এবং আমরা যারা ভাত খাই তাদের মধ্যে এই ধরনের যদি রাইস খেতে পারি, মানে পলিশড না, মানে যেটাকে ঘষে চকচকে করে দেয়নি, এমন রাইসটা কিন্তু খাওয়া যেতে পারে। আপনি যখন দোকান থেকে চাল কিনবেন, আগে চালটা হাত দিয়ে তুলবেন, তুলে দেখছেন হাতে নোংরা লাগছে, বুঝবেন সেই চালটাই আপনার জন্য উপযুক্ত। আর যদি দেখছেন চালটা তুলে স্লিপ কেটে হাত থেকে পড়ে যাচ্ছে, বুঝবেন ওই চালটা আপনার জন্য ক্ষতিকারক। এটা খুব মাথায় রাখবেন। দ্বিতীয়ত, যারা ধরুন আটা খাচ্ছেন,
অনেকেই আছে ময়দা খাওয়ার হ্যাবিট রয়েছে, ঠিক আছে, আটার বদলে ময়দার লুচি, ময়দার রুটি, এরকম। ময়দাটা কিন্তু ওটা কিন্তু প্রসেসড, আটাটাকে প্রসেস করে কিন্তু ময়দা বানানো হয়, আটাটা কিন্তু র। তাই চেষ্টা করবেন যে আটার রুটি খেতে, সম্ভব হলে গম ভাঙিয়ে এনে যে রুটিটা হয় সেটা অনেক বেশি হেলদি, কারণ সেখানে রাফেজ থাকে, ঠিক আছে। যেটা আমরা বলি ফাইবার, ফাইবার বললে বুঝতে আরো সুবিধা হবে। আমাদের ফ্রুটস এগুলোর মধ্যে ফাইবার থাকে। তো এরকম অনেক কিছু আছে যেই খাবারগুলো আমাদের খেতে হয়। আমাদের এই খাদ্য খাবারগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কনস্টিপেশন হয়, আপনার জন্যই বলছি ব্যাপারটা। তারপরে জলের পরিমাণ ঠিক রাখতে হয়, তা না হলেও কিন্তু আমাদের কনস্টিপেশন হয়। আমাদের যে পাইপটা, আমাদের যে খাদ্য নালীটা একদম মুখ থেকে শুরু হয়ে অ্যানাস অব্দি যে গেছে, এটা কিন্তু ক্লিন হয় না, ধোয় না। একটা কথা বলছি এ প্রসঙ্গে, যারা ধরুন বাজার করতে যান এবং মাংস কেনেন, পাঠা বা খাসি, আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, আপনারা কোরিলেট করতে পারবেন। কোনো সময় যদি সেগুলোকে কাটতে দেখেছেন কিভাবে, শুরুতে যখন কাটে দেখবে ওর যে নলিটা সেটাকে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে, ওপর থেকে জল ঢালে টেনে নোংরাগুলোকে বের করে দেয়, ওটা ক্লিন হয়ে যায়। আমাদের শরীরেরও তাই, হালকা গরম জল, উষ্ণ গরম জল কিন্তু আমাদের ইনটেক করা উচিত। তাহলে কি হয়, লেগে থাকা নোংরাগুলো ভেতরে সেটা কিন্তু ওই পাইপ দিয়ে ড্রেন হয়ে আমাদের কিন্তু স্টুলের সাথে বেরিয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। আপনার যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু কিওর হতে পারে, কারণ এখানে এমন আপনাকে ঔষধ দেওয়া হবে যেটা কিন্তু আপনার এই যে কনস্টিপেশনের সমস্যাটা, ওষুধ খেলেন, একটা ট্যাবলেট খেলেন, লুজ মোশন হলো, আবার ওষুধ খেলেন, কনস্টিপেশন হয়ে গেল, ওরকম না। এই যে কনস্টিপেট যে হচ্ছে কেন, সেই জায়গাটায় রুট কজ থেকে এটাকে সারিয়ে আনা যাবে। এবং সেটা করলে দেখবেন আপনার যে কিছু একটা বেরোবে ভাবছে, বেরোতে পারছে না, এই যে কষ্টদায়ক মানে পরিস্থিতিটা, সেটার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, সুস্থ হয়ে যেতে পারবেন। তার জন্যই বলবো আয়ুর্বেদ চিকিৎসা করান, সঠিক জায়গায় করান, দেখবেন আপনি সঠিক রেজাল্টটাই পাচ্ছেন। একদম। আর পাইলস ফিশার ফিস্টুলার জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিশেষ পদ্ধতি রয়েছে এবং এতটাই যত্ন সহকারে আপনার সমস্যার সমাধান করা হয় যে যেটা তো একেবারে পেনলেস, এবং তার থেকে বড় বিষয়টা ফিরে আসার প্রবণতা একদম থাকে না। কারণ একটা অভিযোগ আপনাদের তরফ থেকে পাই আমরা বারংবার, যে পাইলস ফিশার ফিস্টুলা হয়েছিল, আমার তো ট্রিটমেন্ট আমি অন্য জায়গায় বহুদিন করেছি, আমার অপারেশনও আমাদের করতে বলেছে, আমি করেছি, কিন্তু কই সারলো না, আবারও সমস্যা ফিরে এলো। ঠিক এখান থেকে কিন্তু এনবিপির কাজ শুরু হয়, যে ফিরে আসা তো দূরস্থ, একেবারে সমস্যাটাকে গোড়া থেকে নির্মূল করবে এবং যেখানে কোনো রকম কষ্টের বিষয় নেই। এবং আপনি যদি আপনার কোনো পদ্ধতিরও দরকার পড়ে তাহলেও কিন্তু সেটা একটা দিন যথেষ্ট, এবং পরের দিন থেকে আপনি আবারও অফিস নিয়ম করে যেতে পারবেন। 7-8 দিন ছুটি নেওয়া, অসহ্য যন্ত্রণায় বিছানায় শুয়ে থাকা, এরকম কোনো কষ্টমূলক বিষয় নেই। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, বলো, কে বলছো? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বৃষ্টি মন্ডল বলছি। বৃষ্টি, বয়স কত? আমার বয়স 18। তো প্রশ্নটা কাকে নিয়ে? আমার ছেলের বিষয়ে একটু প্রশ্ন করতে চাই। তোমার আবার ছেলে? হ্যাঁ। ওরে বাবা, তার বয়স কত? 3 মাস। 3 মাস, আচ্ছা বলো তার কি প্রবলেম হচ্ছে? বলছি আমার বাচ্চাকে আমি D3 একটা ভিটামিন খাই, তো এটা কি খাওয়ানো যাবে? বাচ্চার কি হয়েছে? D3 একটা ভিটামিন খাওয়ায়, তাই তো? হ্যাঁ। ওটা কোনো ডক্টর অ্যাডভাইস করেছে না নিজেরাই খাওয়াচ্ছো? না না, ডক্টর দিয়েছে। ডক্টর দিয়েছে। আচ্ছা, শুনতে থাকো। ও D3 হচ্ছে, ওটা হচ্ছে ভিটামিন ডি এর জন্য দেওয়া হয়েছে। কোনো সমস্যা থাকলে যদি প্রাকৃতিকভাবে যদি মানুষের খাদ্য খাবারের মাধ্যমে যদি সেটা ঠিক না হয়, যদি আমরা যে মিনারেলস ভিটামিনস খাই সেগুলো যদি না পায়, তাহলে তাকে আর্টিফিশিয়ালি এটা দিতে হয়। এবার যিনি দেখেছেন উনি নিশ্চয়ই কিছু বুঝেছেন, তার জন্যই দিয়েছে। কোনোটাই খারাপ না, কিন্তু কার জন্য কোনটা উপযুক্ত সেটা জানতে হবে, ঠিক আছে? তার জন্য ডাক্তারবাবু যদি দেখে দিয়ে থাকে তাহলে ওনার জন্য উপযুক্ত। এবার আমাদের কাছে আসলে আমরা বলতে পারতাম যে তোমার বেবির জন্য ওটা উপযুক্ত কিনা, কারণ মানে একজন পেশেন্টকে না দেখে তার পুরো ইনভেস্টিগেশন না করে কিন্তু আন্দাজে কিছু বলা যায় না। ছোট বাচ্চা অবশ্যই নিজে থেকে কিছু চেষ্টা করবে না, ডাক্তারবাবুরা যাকেই দেখাবে সে যেভাবে অ্যাডভাইস করবে সেভাবে কিন্তু চলতে হবে। একদম। দুর্গাপূজার কথা বারবার বলছি, দুর্গাপূজার আগে আমরা বলে থাকি যে দুর্গা ছুলি নাকি অনেকের হয়। ছুলি আর শ্বেতের মধ্যে তো একটা তফাৎ নিশ্চয়ই আছে, তো ছুলি বিষয়টা কি, তারপর অবশ্যই শ্বেতিটা একটু শুনবো। দেখুন, দুটোই, একটা হচ্ছে কি, এটা হচ্ছে হাইপোপিগমেন্টেশন।
মানে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের যে স্কিনের যার যেমন কালার থাকে তার থেকে হালকা হতে থাকে বিভিন্ন জায়গায়। এবং দেখা গেছে যে দুটোই কিন্তু স্কিনেরই প্রবলেম, কিন্তু ছুলিটা কিন্তু দেখা যায় মানে সেতির থেকে অনেক তফাৎ, এবং এটা কিন্তু শর্ট টার্ম ডিউরেশনেই থাকে। আর যেটা আমরা সেতি বলছি, দুটো ক্ষেত্রেই কিন্তু একটা কি হয়, কেন হয়, কারণ হচ্ছে স্কিনের নিচে যে আমাদের একটা পিগমেন্ট থাকে যেটা বলা হচ্ছে মেলানিন বলে, সেই মেলানিনটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কমতে থাকে। যে জায়গাটায় কমছে সেই জায়গাটার স্কিনটা সাদা হয়। তবে ছুলি যেটা, সেটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই, কিন্তু যদি কারো সেতিটা হয়ে থাকে সেটাকে কিন্তু একেবারেই ফেলিয়ে রাখবেন না। কারণ সেতিটা প্রথমে অল্প জায়গা নিয়ে হয়, তারপরে আস্তে আস্তে কিন্তু সেটার যদি চিকিৎসা না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে ওটা সারা শরীরেই ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু এরকম অনেক পেশেন্ট দেখতে পাই। এখানে আপনার লিভারটাকে যত্ন নিতে হবে। তার জন্য কি মেডিসিন আছে, আয়ুর্বেদ মেডিসিন, যেটা লিভারটাকে প্রোটেক্ট করবে এবং সারতে সাহায্য করবে, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে আমাদের খাদ্য খাওয়ার ধরন। একটা কথা আছে আয়ুর্বেদ মতে, কিন্তু কোনো সময় মাছের সাথে দুধ খাওয়া একেবারেই কিন্তু উচিত নয়। সেই ক্ষেত্রে দেখা গেছে যাদের ছুলির ব্যাপার আছে তাদের কিন্তু এইটা বিষের মতো কাজ করে। ঠিক আছে, এইটা যদি কেউ এরকম যাদের সেতি আছে তাদের কিন্তু এটা বিষের মতো কাজ করে। তাই যদি কারো ওরকম কোনো সাদা স্পট দেখছেন, ফেলে রাখবেন না, ডাক্তারবাবুদের এসে দেখান। আয়ুর্বেদাতে কিন্তু এটা সেরে যায়, সঠিক টাইমে নিয়ে আসাটা কিন্তু বাঞ্ছনীয়। বলবো যে এটাকে ফেলে রাখবেন না, আরেকটু বারুক দেখছি এরকম নয়। কারণ এই জিনিসটা আজকে যা আছে 1 বছর পর কিন্তু অনেক চেঞ্জ হয়ে যেতে পারে, 6 মাস পরেও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তার জন্য এটা ফেলে রাখবেন না, কারণ এটা হলে মানুষ মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে। তার জন্যই বলবো অল্প কিছু যদি কারো হয়ে থাকে নিয়ে আসুন, এটা চিকিৎসা করলে কিন্তু সঠিক টাইমে চিকিৎসা করলে এটা সেরে যায়। মানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যদি কেউ যোগাযোগ করে যার সেতির সমস্যা শুরু হয়েছে, ছুরিটা তো খুব সাধারণ বিষয়, সেটা অবশ্যই মাঝে মধ্যে অনেক অল্প বয়সী মেয়েদের বা ছেলেদের দেখা যায়, তার জন্য যেরকম ট্রিটমেন্ট রয়েছে সেতির জন্য ট্রিটমেন্ট রয়েছে। কারণ আমি নিজে দেখেছি অনেক বাবা তার সন্তানকে নিয়ে আসছে, মারা নিয়ে আসছে যে আমার মেয়েদের জন্য চিন্তাটা বেশি, সেতি হচ্ছে, ভবিষ্যতে গিয়ে ওর বিয়ে দেবো কি করে। এটা কোনো ছোঁয়াচে রোগ তো নয়, এবং এর ট্রিটমেন্ট রয়েছে, সম্পূর্ণভাবে ভালো হওয়া সম্ভব। এবং তার জন্য স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে 9830235527 বা 37, এই নাম্বারে একবার ফোন করুন, কথা বলুন এবং আপনি আপনার কাছাকাছি চেম্বারে চলে আসুন। যদি কোনো পুরনো রিপোর্ট, যে কোনো রোগের ক্ষেত্রে বলবো, যদি কোনো আপনার কারেন্ট কোনো রিপোর্ট থাকে তাহলে সেই রিপোর্ট নিয়ে আসতে কিন্তু একদম ভুলবেন না, কারণ সেই রিপোর্টও কিন্তু ডাক্তারবাবুদের এবং আপনাকে অনেকটা সহযোগিতা করবে আপনার ট্রিটমেন্ট স্টার্ট হতে। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, বিশ্বজিৎ দাস। হাওড়া থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? সমস্যা বলতে আমার পেটটা করার সময় ঝাঁকুনি হয়, তারপরে ধরো পেটটা করে এলাম, তারপরে 8 ঘন্টার পর আবার পেটটা করে। আচ্ছা, আপনার কি সুগার টেস্ট করেছেন কোনো সময়? না না, করিনি। আচ্ছা, আর রাত্রিবেলা কি পেচ্ছাপটা পায়, মানে ঘুম ভেঙে যায়? পেটটা দুবার মতো পায়, রাত্রে জলটা কম খায়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা মোটামুটি আমার 4 মাস হয়ে গেল। 4 মাস হয়ে গেল, ঠিক আছে, শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে যে আপনার যে প্রবলেমটা হয়েছে কিছুটা আছে এটা দুর্বলতার থেকে, ওই যে ঝাঁকুনির ব্যাপারটা বলছেন যেটা, ওটা কিছু সেক্সুয়াল প্রবলেম থাকলেও হয় ওটা, ঠিক আছে, এটা গেল। এবং তার সাথে সাথে যে আপনার বারে বারে পেচ্ছাপ হচ্ছে বলছেন, যে কিছুক্ষণ পরপরই পেচ্ছাপ পায়, সেটা কিন্তু একটা সুগার, যেটা বলি ডায়াবেটিসের কিন্তু একটা লক্ষণ, যে বারে বারে পেচ্ছাপ পাওয়া, ঠিক আছে। এবং রাত্রেবেলা অনেকেরই আছে যে পেচ্ছাপের জন্য ঘুম ভেঙে যায়। মানুষের একজন ঘুম ভেঙে গেল, ঘুম ঠিক মতো হচ্ছে না, সে জেগে গেল, তারপরে সে টয়লেট গেল, সেটা আলাদা। কিন্তু পেচ্ছাপের চাপে বা বেগের জন্য তার ঘুম ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু অনেক সময় সিমটম হয় একটা, যে তার সুগার হয়তো বেড়ে গেছে ব্লাডের মধ্যে। তো এটা কিন্তু চিকিৎসা রয়েছে। আপনি যেটা বললেন ওই যে ঝাঁকুনির মতো হয়, সেটারও চিকিৎসা রয়েছে। এবং আপনার যে বারে বারে পেচ্ছাপ পাচ্ছে সেটারও কিন্তু চিকিৎসা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তো এটা আপনি শিগগির আসুন, ইমিডিয়েট আসুন, কারণ কিছু কিছু সমস্যা আছে যেগুলো থেকে নতুন নতুন রোগের সৃষ্টি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের সুগারের সমস্যা আছে, মেলদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু সেক্স লাইফটা কিন্তু খুব খারাপ দিকে চলে যায়, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা কারণ। তার জন্যই বলবো আপনার যে সিমটমগুলো আছে এটাকে ফেলে না রেখে একবার আসুন, এসে
আপনি ডাক্তারবাবুদের দেখান এনবিপিতে এবং এর চিকিৎসা করিয়ে সম্পূর্ণভাবে সুস্থ হন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যেহেতু স্কিন নিয়ে কথা বলছি যে সুগার থেকে আবার কিন্তু স্কিনেরও জৌলস হারিয়ে যায়, তো তারও কিন্তু তার জন্য ট্রিটমেন্টটা সুগারেরই অবশ্যই করতে হবে। তবে অনেকেই চেম্বারে এসে একটা কথা বলেন যে শুনলাম ডাক্তারবাবু আপনারা বলছেন যে সুগার সারা জীবন মেডিসিন খাওয়ার দরকার নেই। এই কথাটা কিন্তু একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরাই বলেন। হ্যাঁ, সত্যি কথা, যদি আপনি এনবিপিতে আসেন তাহলে সারা জীবন সুগারের জন্য মেডিসিন খাওয়ার দরকার নেই। প্রচুর সুগার সেরকম পেশেন্টদের একেবারে নর্মাল লেভেলে নিয়ে আসা হয়েছে, সেই রিপোর্ট মাত্র কিছুদিনের মধ্যে হাতে এসছে, এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু রয়েছে। সে কারণে কিন্তু যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে 9830235527 বা 37 এই নাম্বারে। স্কিন নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু তার আগে আরেকবার আপনাদের জানিয়ে রাখবো যে আসানসোলে কিন্তু চেম্বার রয়েছে এবং সেখানে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন কিন্তু কোচবিহারে ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বাঁকুড়ায় কিন্তু এখন আপনারা ডক্টর বি শর্মাকেও কিন্তু পাবেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, আপনাদের কিন্তু সহযোগিতা করে দেওয়া হবে। বোলপুরে কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, হেরিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, মেছেতাতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, বহরমপুরে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার এবং বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। নতুন চেম্বার কিন্তু অবশ্যই বনগাঁ চেম্বার, যেটা 18 আগস্ট থেকে কিন্তু ওপেনিং থাকছেন। প্রথম দিন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আর সে কারণে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করতে হবে এবং কথা বলতে হবে। কলকাতা এবং হাওড়াতেও প্রচুর চেম্বার রয়েছে। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে সোমবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে, পেয়ে যাচ্ছেন অবশ্যই মঙ্গলবার করে শিবপুর এবং ল্যান্সটাউন চেম্বারে, বুধবার করে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু বাল্টিকুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ওনাকে দক্ষিণ 24 পরগনার আমতলা চেম্বারে, শুক্রবার করে বেলুড়ে পেয়ে যাচ্ছেন, শনিবার করে খিদিরপুরে পাচ্ছেন, শনিবার আবারও কিন্তু থাকছে আপনাদের জন্য ল্যান্সটাউনের চেম্বার। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে যারা যোগাযোগ করতে চাইছেন মধ্যমগ্রামে তারা শুক্রবার চলে আসবেন, বেলুড়ে হাওড়ায় যোগাযোগ করতে চাইলে সোমবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে থাকেন, বা ডক্টর ভাদুরী তার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন তা কলকাতা এবং হাওড়া চেম্বারগুলোতে পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে, তবেই কিন্তু আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা পেয়ে যাবেন। হাতে সময় ভীষণ কম এবং স্কিনের বোধহয় এক্সিমা বা সোরিয়াসিস এই ধরনের সমস্যারও তো আমরা ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখুন স্কিনের যে কোনো ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপিতে হয়। দুটো পার্ট করা যায়। কিছু আছে যেগুলো ধরুন যে আমরা সাধারণত দেখি যে বিউটিফিকেশনের সৌন্দর্যের মানে ঘাটতি হয় সেগুলো, আবার কিছু আছে স্কিন ডিজিজ যেগুলো কিন্তু রোগকে ভোগায়। তো দু ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে পাওয়া যায় এবং সবগুলো কিন্তু সঠিকভাবে আয়ুর্বেদ ট্রিটমেন্ট মেনে কিন্তু পদ্ধতি মেনে কিন্তু ট্রিটমেন্টগুলো হবে এবং সেগুলো কিন্তু একদম গোড়া থেকে সেগুলোকে কিন্তু ঠিক করা হবে। শুধু সিমটোমেটিক রিলিফ না। সিমটোমেটিক রিলিফ মানে ধরুন আপনার কোথাও র্যাশ উঠেছে, র্যাশটা কমে গেল, কিছুদিন পর আবার হবে, এটা হচ্ছে সিমটোমেটিক রিলিফ। আর যে আমাদের এখানে ট্রিটমেন্ট হবে সেটা হচ্ছে যে আপনার র্যাশ উঠেছে, যে কারণে র্যাশটা উঠেছে সেই কারণটাকে যখন ঠিক করে দেওয়া হবে দেখা যাবে যে আপনার র্যাশটা কমে গেছে, কিন্তু আবার নতুন করে কিন্তু র্যাশ আর আসবে না আপনার। একদম। যদিও আজকে হাতে সময় একদম নেই, চট করে বলুন কে আছেন। হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছি আমার ওয়াইফের মানে কন্ট্রাসেপটিভ পিলগুলো আছে 8 বছর ব্যবহার করছে, তারপর থেকে মানে একটা স্কিনের মানে চুলকানি করলেন এরকম একটা আসছে। আচ্ছা বেশ, শুনুন আপনি। আর এই কন্ট্রাসেপটিভ পিলগুলো কতদিন ব্যবহার করা যায়? শুনতে থাকুন। শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে আর্টিফিশিয়াল কোনো কিছুই ভালো না, ঠিক আছে? কন্ট্রাসেপটিভ পিলস খাওয়া হয়, তার কিন্তু অনেক সময় সাইড এফেক্টসও থাকে। এবার ডাক্তারবাবুরা নিজেরা যারা দিচ্ছেন তাদের পরামর্শ নিয়ে আপনার ওটা চলতে হবে, কারণ আমরা কন্ট্রাসেপটিভ পিলস আয়ুর্বেদাতে ওরকম দেওয়া হয় না, ঠিক আছে?
কিছু পদ্ধতি আছে যেগুলো মেনটেন করলে যেটা আপনার কনসিভ করাটাকে আটকানো যায়। ন্যাচারাল অনেকগুলো ওয়ে আছে, আয়ুর্বেদ সেটা ধরে কিন্তু চলে। এবার আপনার ওয়াইফের যেটা স্কিনের প্রবলেম হয়েছে, ওটা যদি কন্ট্রাসেপটিভ পিলস এর সাইড এফেক্ট হয়ে থাকে তাহলে আমাদের এখানে নিয়ে আসুন, আমরা স্কিনের ট্রিটমেন্টটা করতে পারবো যে কি কারণে আপনার ওয়াইফের স্কিনের প্রবলেমটা হয়েছে। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।